সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ভারত তার মিসাইল সরবরাহের জন্য গ্রিসের সাথে আলোচনা করছে। একই সাথে গ্রিসের মিত্র দক্ষিণ সাইপ্রাসকেও এই তালিকায় রাখা হয়। ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বিষয়ক মহলগুলো এ নিয়ে আলোচনার ঝড় তোলে। তারা সূত্র হিসাবে তুরস্কের সরকারপন্থী বিভিন্ন মিডিয়া আউটলেট এবং ভূমধ্যসাগরীয় সামরিক বিশ্লেষণ ব্লগগুলোর উদ্ধৃতি দেয়। যদিও আন্তর্জাতিক মূলধারার কোনো নামকরা গণমাধ্যমে খবরটি এখনও আসেনি, তবুও এ খবরকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ যে কোনো প্রতিরক্ষা চুক্তি সাধারণত গোপনে এবং নীরবেই সম্পন্ন হয়। এ কারণেই গ্রিসের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির খবরটি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে। সর্বপ্রথম তুরস্কের সরকারপন্থী গণমাধ্যম টিআর হাবের গত মে মাসের শেষ দিকে দাবি করে যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাতে ভারত একটি কৌশলগত চাল চালছে। ভারত দক্ষিণ সাইপ্রাসকে ব্যাকডোর হিসাবে ব্যবহার করে গোপনে গ্রিসকে তাদের দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই মিসাইলটি খুব নিচু দিয়ে উঠতে পারে এবং রাডারকে ফাঁকি দিতে সক্ষম। ফলে এজিয়ান অঞ্চলে তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তুর্কি সামরিক বিশ্লেষকরা সাইপ্রাসের ভারতীয় ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল পাওয়ার সম্ভাবনার দিকেও বিশেষভাবে ইঙ্গিত করেন। তারা আরও বলেন যে গত বছর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত অপারেশন সিন্দুর থেকে গ্রিক বিমান বাহিনী যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে। এই তথ্যের মাধ্যমে গ্রিস তাদের রাফায়েল যুদ্ধ বিমানের কৌশলগুলো বুঝতে চায়, যেন ভবিষ্যতে তুরস্কের সাথে সম্ভাব্য লড়াইয়ে তা গ্রিস কাজে লাগাতে পারে। তুর্কি গণমাধ্যমগুলো এই প্রতিরক্ষা রোডম্যাপকে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা হিসাবে উল্লেখ করে না। তারা মূলত ভারত, গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসের মধ্যকার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফরগুলোর পটভূমিতে পুরো বিষয়টি বিশ্লেষণ করে। সেই পটভূমি হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালের 25 আগস্ট গ্রিস সফর করেন। এর ঠিক 2 বছর পর 2025 সালের 15 ও 16 জুন তিনি 2 দিনের এক বিরল সফরে সাইপ্রাস যান। এই সফরগুলোর মাধ্যমে ভারত গ্রিস এবং দক্ষিণ সাইপ্রাসের সাথে প্রতিরক্ষা সম্পর্কের শক্ত ভিত্তি গড়ে তোলে। পরবর্তীতে সম্পর্ক আরও জোরদার করতে গ্রিসের প্রধানমন্ত্রী এবছরের 18 ও 19 ফেব্রুয়ারি ভারত সফরে আসেন এবং প্রধানমন্ত্রী মোদির সাথে বিশেষ দ্বিপাক্ষিক বৈঠক করেন। তুর্কি বিশ্লেষকদের মতে বিগত কয়েক বছরের এই ধারাবাহিক কূটনৈতিক বৈঠকগুলোই আজ পূর্ব ভূমধ্যসাগরে একটি নতুন ত্রিমুখী অক্ষ বা শক্তিশালী জোট তৈরি করেছে, যা পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের ভূরাজনৈতিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। উল্লেখ্য যে পূর্ব ভূমধ্যসাগরের এই সাইপ্রাস দ্বীপটি বর্তমানে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত। 1974 সালে তৎকালীন অখণ্ড সাইপ্রাসে গ্রিসপন্থীরা একটি সামরিক অভ্যুত্থান ঘটায়। তারা পুরো সাইপ্রাসকে গ্রিসের সাথে যুক্ত করতে চেয়েছিল। এর পাল্টা জবাব দিতে তুরস্ক সাইপ্রাস দ্বীপে সরাসরি সেনাবাহিনী পাঠায়। এক প্রচণ্ড যুদ্ধে তুর্কি সেনারা গ্রিসপন্থীদের পরাজিত করে। এরপর তুরস্ক দ্বীপের উত্তর অংশের নিয়ন্ত্রণ নেয়, যেখানে তুর্কিভাষী মুসলিম জনগোষ্ঠী বসবাস করেন। অন্যদিকে দক্ষিণ সাইপ্রাসের নিয়ন্ত্রণ থেকে যায় গ্রিস সমর্থিত সরকারের হাতে। ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব অবশ্য সাইপ্রাসের এই বিভক্তিকে মেনে নেয়নি। তারা কেবলমাত্র দক্ষিণ সাইপ্রাসের সরকারকেই বৈধ স্বীকৃতি দিয়েছে। এমনকি পুরো সাইপ্রাসকে একটি অখণ্ড প্রজাতন্ত্র হিসাবে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নিয়েছে। এর বিপরীতে তুরস্ক সাইপ্রাসকে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিকভাবে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বর্তমানে ভারত সেই পশ্চিমা স্বীকৃত দক্ষিণ সাইপ্রাসের সাথেই সম্পর্ক জোরদার করছে। এতে স্বাভাবিকভাবেই ভারতের এই তৎপরতা তুরস্ককে নিশ্চিতভাবে ক্ষুব্ধ করে তুলবে। বস্তুত গ্রিসের সাথেও তুরস্কের ঐতিহাসিক বিরোধ রয়েছে। গ্রিস ও তুরস্কের এই দ্বন্দ্ব শত বছরের পুরনো। 1453 সালে অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল জয় করেন। এরপর থেকেই গ্রিস তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে 1830 সালে গ্রিস অটোমানদের হাত থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। কিন্তু স্বাধীনতা লাভের পরও গ্রিসের মনে
গ্রেটার গ্রিস বা এক বিশাল গ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন থেকে যায়। এই স্বপ্ন পূরণে গ্রিস সাবেক কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল সহ তুরস্কের এক বিশাল অঞ্চল দখল করতে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোম্যানরা পরাজিত হলে গ্রিস সেই সুযোগটি নেয়। 1918 সালে মিত্র বাহিনীর সহায়তায় গ্রিক সেনারা মূল তুর্কি ভূখণ্ডের পশ্চিম আনাতোলিয়া এবং ইজমির অঞ্চলে প্রবেশ করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে গ্রিসের সেই দখল বেশি দিন টেকেনি। 1922 সালে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধে গ্রিক বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে। অবশেষে 1923 সালের ঐতিহাসিক লুজান চুক্তির মাধ্যমে তুরস্ক প্রজাতন্ত্রের নতুন এবং বর্তমান সীমানা নির্ধারিত হয়। তবে লুজান চুক্তির ফলে এজিয়ান সাগরে তুরস্কের উপকূলের মাত্র 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি দ্বীপ গ্রিসের ভাগে চলে যায়। অথচ সাধারণ আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন অনুযায়ী এই দ্বীপগুলো তুরস্কের অধীনে থাকার কথা ছিল। বর্তমানে এই দ্বীপগুলোকে কেন্দ্র করেই তুরস্ক ও গ্রিসের মধ্যে সমুদ্র সীমা নিয়ে তীব্র বিরোধ চলছে। গ্রিস মূলত এই দ্বীপগুলোর অবস্থানকে ব্যবহার করে নিজেদের একচেটিয়া অর্থনৈতিক সমুদ্র সীমারেখা টানতে চাইছে। গ্রিস যদি এভাবে সীমারেখা টানে তবে তুরস্ক নিজের উপকূলেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে। তুরস্ক অবশ্য গ্রিসের এই একতরফা সীমারেখাকে উপেক্ষা করে 2020 এবং 2021 সালে এজিয়ান সাগর, সাইপ্রাসের আশপাশ এবং পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধানের এক বিশাল কার্যক্রম শুরু করে। এতে গ্রিস ও দক্ষিণ সাইপ্রাস তীব্র বাধা দেয়। এই চরম উত্তেজনার সময়ে ফ্রান্স প্রকাশ্যে গ্রিসের পক্ষে অবস্থান নেয় এবং সেখানে নিজেদের যুদ্ধজাহাজ পাঠায়। একই সাথে তারা গ্রিসের সাথে যৌথ সামরিক মহড়া চালায়, বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে এবং গ্রিসের কাছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান বিক্রি করে। উল্লেখ্য যে ফ্রান্স ভারতের কাছেও বেশ কিছু রাফাল যুদ্ধবিমান বিক্রি করেছে। ফলে ফ্রান্স, গ্রিস এবং ভারতের মধ্যে রাফাল যুদ্ধবিমানকে কেন্দ্র করে একটি অদৃশ্য কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। এর বাইরে ইসরায়েলও গ্রিসের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক তৈরি করেছে। আবার সাম্প্রতিক সময়ে ইসরায়েল ভারত সম্পর্কের এক অভাবনীয় অগ্রগতি ঘটে চলেছে। এই পুরো সমীকরণটি মেলালে স্পষ্ট বোঝা যায় যে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ককে কোণঠাসা করতে ইসরায়েল, ভারত, গ্রিস ও সাইপ্রাস মিলে ভেতরে ভেতরে একটি চতুর্মুখী জোট বা অক্ষ গড়ে তুলছে। এই চতুর্মুখী অক্ষকে বাস্তবে রূপ দিতে 2026 সালের শুরু থেকেই ভারত ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করে। প্রথমে এবছরের 9 ফেব্রুয়ারি গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নয়াদিল্লি সফর করেন এবং ভারতের সাথে সামরিক শিল্প বাড়াতে একটি বিশেষ 5 বছর মেয়াদী রোডম্যাপ ঘোষণা করেন। এর ঠিক কয়েক মাস পর 2026 সালের 20 থেকে 23 মে সাইপ্রাসের প্রেসিডেন্ট ভারত সফরে আসেন। এই সফরে ভারত ও সাইপ্রাস তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সরাসরি কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করে। সেই সাথে দুই দেশ আগামী 5 বছরের জন্য একটি প্রতিরক্ষা সহযোগিতা রোডম্যাপ স্বাক্ষর করে। বিভিন্ন সূত্র বলছে সাইপ্রাস নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে ভারতের তৈরি মিসাইল প্রযুক্তি ও ড্রোন কেনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। তুর্কি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে গ্রিস এবং সাইপ্রাস যদি রাডার ফাঁকি দিতে সক্ষম ভারতের এই বিধ্বংসী ব্রহ্মস ও রাডার ফাঁকি দেওয়ার দূরপাল্লার ক্রুজ মিসাইলগুলো হাতে পেয়ে যায় তবে তা এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। মূলত তুরস্ক যেভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সামরিক জোট তৈরি করেছে এবং তাদের ড্রোন সরবরাহ করছে, ভূরাজনীতিবিদরা ভূমধ্যসাগরে ভারতের এই ক্রমবর্ধমান উপস্থিতিকে তারই একটি সরাসরি পাল্টা কৌশলগত জবাব হিসাবে দেখছেন। এখানেই শেষ নয়, তুরস্কের আরেকটি চরম প্রতিপক্ষ আর্মেনিয়ার কাছেও ভারত বিপুল অস্ত্র সরবরাহ করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2022 থেকে 2024 সালের মধ্যে আর্মেনিয়ার মোট অস্ত্র আমদানির 43% এসেছে ভারত থেকে। সুতরাং ভারতের এই পদক্ষেপও তুরস্ককে ক্ষুব্ধ করে তুলবে।
এদিকে ভারতপন্থী গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষকরা দাবি করছেন ভারতের তৈরি মিসাইল সিস্টেমের প্রতি এখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিভিন্ন দেশের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ধরতে ভারত বিমান থেকে নিক্ষেপযোগ্য এবং উপকূল ভিত্তিক ক্রুজ মিসাইলের বিভিন্ন সংস্করণ তৈরি করছে। এই মেগাপ্ল্যানের অংশ হিসাবে সম্প্রতি 2026 সালের 30 মে ভারত ভিয়েতনামের কাছে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহের জন্য প্রায় $629 মিলিয়ন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে 2022 সালের জানুয়ারি মাসে ফিলিপাইনের সাথেও ভারত প্রায় $375 মিলিয়ন অনুরূপ একটি চুক্তি করেছিল। ফিলিপাইন ইতিমধ্যেই 2024 ও 2025 সালে তাদের ক্ষেপণাস্ত্রের প্রথম ও দ্বিতীয় ব্যাচ বুঝে পেয়েছে। তবে দক্ষিণ চীন সাগরের পরাশক্তি চীনকে মোকাবেলায় ভারতের এই অস্ত্রগুলো ভিয়েতনাম কিংবা ফিলিপাইনের কতটুকু কাজে লাগবে তা নিয়ে বিশ্ব প্রতিরক্ষা মহলে বড় প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো, গ্রিস ও সাইপ্রাসে ভারতের এই ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরে তুরস্ক কি আদৌ বিচলিত হবে? বাস্তবতা হলো তুরস্কের সামরিক সক্ষমতা এখন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি তারা নানা ধরনের বিধ্বংসী আক্রমণকারী মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি তৈরিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। তুরস্কের তৈরি এসব অত্যাধুনিক অস্ত্র আজ শুধু এশিয়া কিংবা আফ্রিকাতেই সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের বিভিন্ন দেশের বাজারেও দাপটের সাথে প্রবেশ করছে। ফলে তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, তুর্কি অস্ত্রগুলো কেবল কাগজে কলমে বা মহড়াতেই সীমাবদ্ধ নয়, বরং যুদ্ধক্ষেত্রে সরাসরি নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। অন্যদিকে ভারতের অস্ত্র বা মিসাইল সিস্টেমগুলো এখনও যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরীক্ষার সম্মুখীনই হয়নি। আসলে তুরস্কের অস্ত্রগুলো বাস্তব যুদ্ধক্ষেত্রেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 2020 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে সিরিয়ায়, একই বছরের এপ্রিল জুন মাসে লিবিয়ায় এবং ওই বছরেই অক্টোবর নভেম্বরে নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ায় এই 3 দেশের মাটিতে স্থাপিত অত্যাধুনিক রুশ সামরিক সরঞ্জামগুলো তুরস্কের ড্রোন নিমেষেই ধ্বংস করে দিয়েছিল। তুর্কির ড্রোনের সেই নিখুঁত হামলার মুখে রাশিয়ার তৈরি বিখ্যাত S-300 এবং পান্টশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়। আসলে বাস্তবতা হলো, ভারতের নিজস্ব মিসাইল সিস্টেম কিংবা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এখনও রাশিয়ার প্রযুক্তিগত উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারেনি। তাই তুরস্ক যদি আজ থেকে 6 বছর আগে অর্থাৎ 2020 সালেই রাশিয়ার মতো পরাশক্তির প্রতিরক্ষা বলয় অনায়াসে গুড়িয়ে দিতে পারে, তবে তাদের সামনে ভারতের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক সহজ ও নরম লক্ষ্যবস্তু হিসাবেই গণ্য হবে। বস্তুত প্রতিরক্ষার প্রযুক্তিতে তুরস্ক এখন সম্পূর্ণ স্বাবলম্বী। তারা নিজস্ব আকাশসীমাকে দুর্ভেদ্য করতে তৈরি করেছে এক যুগান্তকারী বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক। তুর্কি প্রকৌশলীরা এর নাম দিয়েছেন চেলিক কুব্বে, বাংলায় যার অর্থ ইস্পাতের গম্বুজ, ইংরেজিতে স্টিল ডোম। এই চেলিক কুব্বে বা ইস্পাতের গম্বুজ কোনো একক মিসাইল সিস্টেম নয়, বরং এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তুরস্কের শীর্ষ 3টি প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যাসেলসান, রকেটসান এবং হ্যাবেলসান যৌথভাবে এই চেলিক কুব্বে তৈরি করেছে। এই শক্তিশালী ডিফেন্স নেটওয়ার্কের রয়েছে 4টি স্তর। খুব স্বল্প দূরত্বের জন্য তারা ব্যবহার করছে কোরকুট অ্যান্টি এয়ারক্রাফট গান এবং সঙ্গুর মিসাইল। আর মাঝারি পাল্লার শত্রুকে আকাশেই ধ্বংস করতে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করছে কয়েক প্রকারের হিসার মিসাইল সিস্টেম। আর দূরপাল্লার 100 কিলোমিটার দূরের শত্রু বিমান বা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে তারা যুক্ত করেছে তাদের তুরুপের তাস সিপার মিসাইল সিস্টেম। সম্প্রতি 2026 সালের মে মাসে অনুষ্ঠিত FS-2026 সামরিক মহড়াতে তুরস্ক এই পুরো ইস্পাতের গম্বুজ বা স্টিল ডোম ব্যবস্থা সফলভাবে মোতায়েন করে বিশ্বকে নিজেদের শক্তি দেখিয়েছে। শুধু মিসাইলই নয়, আধুনিক যুদ্ধজয়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা প্রযুক্তির লড়াইয়ে তুরস্ক এখন বিশ্ব সেরা। আসেলসানের তৈরি পুহো এবং রেডেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর যে কোনো মিসাইল বা ড্রোনের রাডার ও যোগাযোগ ব্যবস্থা মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারে।
হ্যাভেলসনের তৈরি যুদ্ধ পরিচালনা সফটওয়্যার এই পুরো ডিফেন্স নেটওয়ার্ককে এক সুতোই বেঁধে রিয়েল টাইম সিদ্ধান্ত নিতে কমান্ডারদেরকে সাহায্য করে। এদিকে মিসাইল প্রযুক্তিতে তুরস্কের সাম্প্রতিককালের উত্থান বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। রকেটসানের তৈরি বিধ্বংসী লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জ অ্যাটাক মিসাইলগুলো যে কোনো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষেই ফাঁকি দিতে সক্ষম। সম্প্রতি গত মে মাসে সাহা 2026 অস্ত্রমেলায় তুরস্ক তাদের প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইলদিরিমহান উন্মোচন করেছে। প্রায় ৬,০০০ কিলোমিটার পাল্লার এই দানবীয় ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ৯ থেকে ২৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই হাইপারসনিক গতির কারণে বিশ্বের যে কোনো আধুনিক ডিফেন্স সিস্টেমকে এটি অনায়াসে গুঁড়িয়ে দিতে সক্ষম। এর আগে তুরস্ক সফলভাবে তৈরি করেছে টাইফুন নামক আরেকটি শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা ইতিমধ্যেই পুরোদমে গণ উৎপাদনে রয়েছে। এছাড়া এর পূর্বে তুরস্ক মাঝারি ও স্বল্প দূরত্বের আরও বেশ কিছু নিখুঁত মিসাইল সিস্টেম নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করেছে। ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তুরস্কের এই দানবীয় উত্থান এবং নব উদ্ভাবন মূলত বৈশ্বিক পরাশক্তিদেরও ভাবিয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে ভারত, গ্রিস বা সাইপ্রাসকে যে ক্ষেপণাস্ত্রই সরবরাহ করুক না কেন, তুরস্কের নিজস্ব এই বিধ্বংসী মিসাইল লাইন আপ, বুদ্ধিমত্তা চালিত স্টিল ডোম এবং অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তির সামনে তা কতটুকু টিকবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। আর এ কারণেই ভারতের মিসাইল কূটনীতিতে তুরস্ক আদতে খুব একটা তোয়াক্কা করছে না। তুরস্কের সবচেয়ে বড় সুবিধা হলো সে শতকরা ৮০% অস্ত্র নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করে। অন্যদিকে ভারত প্রায় ৭০% অস্ত্র বিদেশ থেকে আমদানি করে। তাই যুদ্ধ বেঁধে গেলে ভারতকে খুচরা যন্ত্রাংশ এবং নতুন অস্ত্রের জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হবে। এছাড়া ভৌগোলিকভাবে ভারতের অবস্থানগত সীমাবদ্ধতা রয়েছে। ভারত স্থলপথে সরাসরি তুরস্কের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চাইলে তা সাধারণভাবে পাকিস্তান, আফগানিস্তান কিংবা ইরানের উপর দিয়ে যেতে হবে। আবার সাগরপথ ব্যবহার করে তুরস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে চাইলে ওমান সাগর কিংবা আরব সাগরে জাহাজ মোতায়েন করতে হবে। কিন্তু আশেপাশের এসব দেশগুলো কি ভারতকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে? তাই একমাত্র পূর্ব ভূমধ্যসাগরে ভারত যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারলে গ্রিস ও সাইপ্রাসকে ব্যবহার করে সে তুরস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে।